হিমালয়ের পাদদেশ থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে শিলিগুড়ি করিডোরের চা বাগানগুলো কাঁপছে। মানচিত্রের দিকে তাকালে এই জায়গাটিকে মনে হয় আক্ষরিক অর্থেই একটি মুরগির গলা বা চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে আটকে রেখেছে। দিল্লির রায়সিনা হিলে অবস্থিত সাউথ ব্লকের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়ার রুমে আজ রাতের ঘুম হারাম। তাদের সামনের বিশাল ডিজিটাল স্ক্রিনে ভাসছে বাংলাদেশের মানচিত্র, কিন্তু সেই মানচিত্রের ওপরে আজ একটি বিশাল অদৃশ্য ড্রাগনের ছায়া এসে পড়েছে। ভারত সীমান্তে চীনের এই ছায়া হঠাৎ করেই যেন পুরো দক্ষিণ এশিয়ার সমস্ত হিসাব নিকাশ, সমস্ত সমীকরণ উল্টে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোতে এখন রীতিমতো সাইরেন বাজছে। এশিয়া টাইমস এবং দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া তাদের শীর্ষ বিশ্লেষণে অত্যন্ত আতঙ্কিত হয়ে লিখেছে, তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযোগকারী অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত। সেখানে চীনের রাষ্ট্রায়ত্ত কোনো প্রকৌশল সংস্থার বড় ধরনের অবকাঠামো নির্মাণ বা দীর্ঘমেয়াদী উপস্থিতি ভারতের সামরিক এস্টাবলিশমেন্টের জন্য তীব্র অস্বস্তিকর এবং ভয়ঙ্কর এক অশনি সংকেত। ভারত এতদিন ভেবেছিল তারা তিস্তার পানি আটকে রেখে ঢাকাকে ভাতেও পানিতে মারবে। ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির অজুহাতে গত 15 বছর ধরে তিস্তা চুক্তি তারা ঝুলিয়ে রেখেছিল। তারা ভেবেছিল ঢাকা অনন্তকাল ধরে তাদের পায়ের কাছে পড়ে থেকে পানির জন্য ভিক্ষা চাইবে। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা যখন নিজেদের পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে সরাসরি চীনের কারিগরি ও আর্থিক সহযোগিতার দিকে ঝুঁকেছে, তখন সাউথ ব্লকের পায়ের তলার মাটি আক্ষরিক অর্থেই সরে গেছে। ভারতীয় মিডিয়া আজ বেশ খোলামেলাভাবে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে এটি বাংলাদেশের একটি স্বনির্ভর ও সাহসী পররাষ্ট্রনীতি। আর এই সাহসী পররাষ্ট্রনীতির রূপকার হিসেবে চীনের মাটিতে আজ যিনি লাল গালিচায় হাঁটছেন, তিনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আজ এক রুদ্ধশ্বাস বৈঠক শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে অত্যন্ত মসৃণভাবে, অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন হয়েছে প্রতিটি পদক্ষেপ। কিন্তু এই সফরের আসল বিজয় কোথায়? অনেকেই হয়তো টাকার অঙ্ক খুঁজছেন। বাংলাদেশের কিছু দালাল মিডিয়া এবং সো কল্ড বিশ্লেষক মাপার চেষ্টা করছেন চীন থেকে কত বিলিয়ন ডলার পাওয়া গেল, কি কি প্রজেক্ট সই হলো। এইসব স্থূল প্রশ্নের এক মোক্ষম এবং ইস্পাত কঠিন জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে অত্যন্ত বিরক্ত হয়ে কিন্তু দৃঢ়তার সাথে বলেছেন, আমরা তো ভিক্ষার ঝুলি নিয়ে বেইজিংয়ে যাইনি, আমরা গিয়েছি আমাদের আস্থার সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে। কথাটি অত্যন্ত গভীর। গত 16 বছরে একটি ফ্যাসিস্ট এবং ভারত দোষণকারী সরকারের আমলে বাংলাদেশ চীন সম্পর্কের যে বিশাল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়ে তুলেছিলেন, তা আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই 16 বছরে চীনের সাথে আমাদের সম্পর্কের এতটাই অধপতন হয়েছিল যে বেইজিং বাংলাদেশের ওপর থেকে প্রায় পুরোটাই আস্থা হারিয়ে ফেলেছিল। চীন বুঝতে পারছিল ঢাকায় বসে থাকা সরকারটি আসলে দিল্লির রিমোট কন্ট্রোলে চলে। কিন্তু আজ প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে বসে সেই বিশ্বাসঘাতকতার বিশাল গ্যাপ বা শূন্যস্থানটি পূরণ করে দিয়েছেন। এই সফরটি মূলত একটি মনস্তাত্ত্বিক বিজয়। এর মাধ্যমে বাংলাদেশ প্রমাণ করেছে আমরা আর দিল্লির পুতুল নই। আমরা এখন নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বমঞ্চে দাবার চাল দিতে প্রস্তুত। এই ভূরাজনৈতিক বিজয়ের মুহূর্তে আমাদের দেশের ভেতরের একটি অদ্ভুত এবং হতাশাজনক চিত্রের দিকে তাকাতে হবে। বাংলাদেশে ইদানিং কিছু অদ্ভুত ধরনের স্কলার বা পণ্ডিত করে উঠেছে, যাদের মূল কাজই হলো ভারতের দালালি করা। তারা জিওপলিটিক্স বা ভূ রাজনীতি শব্দটির অপব্যাখ্যা করে চলেছেন। তারা টিভিতে বসে বড় বড় চশমা নিয়ে বলেন, এখন তো মেটা জিওপলিটিক্সের যুগ, এখন সামরিক শক্তির চেয়ে ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ, হেলথ ইস্যু বা নন ট্রেডিশনাল সিকিউরিটি বেশি গুরুত্বপূর্ণ। কি চরম একটা রাবিশ বা আবর্জনা তত্ত্ব। যে কোনো আন্তর্জাতিক সম্পর্ক বা ভূ রাজনীতির ছাত্র জানেন, জিওপলিটিক্স ইজ বর্ন আউট অফ জিওগ্রাফি। ভূ রাজনীতির জন্ম হয় ভূগোল থেকে। অ্যাডমিরাল আলফ্রেড মেহানের সমুদ্র শক্তি তত্ত্ব কিংবা 1904 সালের বিখ্যাত ব্রিটিশ স্কলার হ্যালফোর্ড ম্যাকিন্টারের হার্টল্যান্ড থিওরি এসবই প্রমাণ করে যে সামরিক ও কৌশলগত অবস্থানই হল ভূ রাজনীতির আসল ভিত্তি। 1919 সালে প্রথম সুইডিশ ভূ রাজনৈতিক রুডলফ কিয়েলেন বলেছিলেন, রাষ্ট্র হলো একটি লিভিং অর্গানিজম বা জীবন্ত সত্তা। তাকে হয় বাঁচতে হবে, নয়তো ধ্বংস হতে হবে। রাষ্ট্রের জীবন মরণ প্রশ্নের সামনে দাঁড়িয়ে ওইসব ক্লাইমেট সিকিউরিটি বা পরিবেশ রক্ষার মেকি গল্প শোনানো হলো জাতিকে ঘুম পাড়িয়ে রাখার এক ভারতীয় সাইকোলজিক্যাল অপারেশন। ভারত যখন সীমান্তে আমাদের মানুষ মারছে, যখন আমাদের মানচিত্র কেটে নেওয়ার প্রকাশ্য হুমকি দিচ্ছে, তখন এই তথাকথিত স্কলাররা পরিবেশের গল্প শুনিয়ে আমাদের সামরিক প্রস্তুতিকে দুর্বল করে রাখতে চায়। আমাদের বুঝতে হবে চীন কোনো সাধারণ উন্নয়ন সহযোগী নয়। চীন হলো আমাদের অস্তিত্বজনিত বন্ধু। কেন এই অস্তিত্বের প্রশ্ন? কারণ আমাদের দেশের একটি বড় অংশ, বিশেষ করে ওই ভারতপ্রেমী স্কলাররা কখনোই স্বীকার করতে চায় না যে ভারত সরাসরি বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার পথে কার্যকরভাবে এগিয়ে যাচ্ছে।
এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি নয়। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবেক পররাষ্ট্র সচিবরা, থিঙ্ক ট্যাঙ্কের স্কলাররা এবং রিটায়ার্ড জেনারেলরা এখন সরাসরি আর্টিকেল লিখছেন, টিভিতে বসে বলছেন বাংলাদেশের রংপুরকে আলাদা করে ভারতের সাথে জুড়ে নিতে হবে, ফেনীর দক্ষিণাঞ্চল এবং চিটাগাং হিল ট্র্যাক্সকে আলাদা করে দিতে হবে। এগুলো কোনো জোকস বা কৌতুক নয়। আন্তর্জাতিক সম্পর্কে এই ধরনের প্রোপাগান্ডা মানে হলো তারা এই রাষ্ট্রধারায় পরিবর্তন আনার জন্য মনস্তাত্ত্বিক ক্ষেত্র প্রস্তুত করছে। অথচ আমাদের দেশের ওই দালাল স্কলাররা যারা টকশোতে বসে দিনরাত সমালোচনা করেন তারেক রহমান কেন চীনে গেলেন, কেন ভারতে গেলেন না, ভারত কিভাবে রিয়্যাক্ট করবে, তারা এই মানচিত্র কাটার হুমকির বিষয়ে সম্পূর্ণ বোবা এবং বধির। তারা ভারতের পদধূলি মাথা পায়ে চুমু দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতকে কিভাবে সামলাতে হবে? ভারত আমাদের তখনই সম্মান করবে, তখনই রেসপেক্ট করবে যখন বাংলাদেশ পূর্ণাঙ্গভাবে চীনের সাথে একটি শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কে আবদ্ধ হবে। আর মজার ব্যাপার হলো, যদি ঢাকা বেইজিং এর সাথে সামরিক বলয় তৈরি করে তবে শেষ পর্যন্ত আমেরিকাই আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট বা মূল্যায়ন করবে। কারণ আমেরিকানরা খুব ভালো করেই জানে এবং বোঝে যে ভারতের উদ্দেশ্য ভালো নয়। ভারত আমাদের বর্ডার আক্রমণ করছে, আমাদের বর্ডারের নিরাপত্তাকে সম্মান করছে না। এই চরম সংকটময় মুহূর্তে পাকিস্তান আমাদের একটি পথ বাতলে দিচ্ছে। পাকিস্তানের সাথে চীনের যে পলিসি অফ প্রক্সিমিটি বা অলিখিত সামরিক মিত্রতা রয়েছে তা এক অনন্য উদাহরণ। চীন সমস্ত আন্তর্জাতিক প্রথা বা আচরণ ভঙ্গ করে সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দেয়, পাকিস্তানকে নিউ জেনারেশন এয়ারক্রাফট বা অত্যাধুনিক যুদ্ধ বিমান দেয়। আমাদেরও ঠিক সেই পথেই হাঁটতে হবে। টাকার অঙ্ক, লাভ ক্ষতির হিসাব করলে এখন আমরা প্রথমেই পরাজিত হব। জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো দর কষাকষি চলে না। বর্তমান সরকারের কাছে এখন সবচেয়ে বড় এবং জরুরি আহ্বান হলো আমাদের লালমনিরহাট বিমান ঘাঁটিতে অবিলম্বে চাইনিজ এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান এসে অবস্থান নিক। লালমনিরহাট বিমান ঘাঁটি, যা ভারতের শিলিগুড়ি করিডোরের ঠিক নাকের ডগায় অবস্থিত, তাকে পূর্ণাঙ্গভাবে ডেভেলপ বা আধুনিকায়ন করা হোক। একেই বলে অরিজিনাল আইডিয়াস অফ জিওপলিটিক্যাল রিয়ালিটি। ভারতীয় দালালরা সবসময় একটি কথা বলে মানুষকে ভয় দেখাতে চায়, চীন তো লাভ ক্ষতির হিসাব ছাড়া চলে না। তারা হাই রেটে বা চড়া সুদে ঋণ দেয়, তারপর ঋণের ফাঁদে ফেলে দেশ দখল করে নেয়। এটা একটা সম্পূর্ণ ভুল এবং ভারত কর্তৃক ইচ্ছাকৃতভাবে ছড়ানো প্রোপাগান্ডা। আফ্রিকার বহু দেশ, লাতিন আমেরিকার অনেক দেশ, এমনকি পাকিস্তানের সাথেও চীন কি আস্থার অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলেনি? চীন এখন তার ইতিহাসের এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে তাদের ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। চীন এখন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তার বন্ধুপ্রতিম দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং ভূরাজনৈতিক সামর্থ্য গড়ে তোলার ক্ষেত্রে আগের সব ইতিহাস পাল্টে দিচ্ছে। তারা এখন আর শুধু বাণিজ্যে সীমাবদ্ধ নেই, তারা তাদের মিত্রদের সামরিকভাবে অজেয় করে তুলতে চাইছে। আর চীনের এই লক্ষ্যটি বাংলাদেশের জন্য একটি বিশাল ব্লেসিং বা আশীর্বাদ। কারণ চীন জিওপলিটিক্যালি একটি ল্যান্ড লকড বা স্থলবদ্ধ সমস্যার মধ্যে আছে। তাদের এমন একটি বন্ধু দেশ দরকার যার মাধ্যমে তারা বঙ্গোপসাগরের একটি অল্টারনেট বা বিকল্প রুট রাখতে পারে। আর বাংলাদেশ হলো সেই কাঙ্ক্ষিত রুট যা চীনকে সেভেন সিস্টার্সের নাকের ডগা দিয়ে বঙ্গোপসাগরে নামিয়ে আনতে পারে। আমরা যদি ভারতের এই সামরিক সামর্থ্য আর অহংকারের কাছে মাথা নত করে থাকি, তবে স্ট্যাটাস কো বা বর্তমান পরিস্থিতি কি এভাবেই চলতে থাকবে? তারা কি আমাদের এভাবেই অবমূল্যায়ন করতে থাকবে যে তোমরা কিভাবে যুদ্ধ করবে? না, পরিস্থিতি আর এরকম নেই। আমরা ইতিমধ্যেই ভারতের একচেটি আধিপত্যের কফিনের সবচেয়ে বড় পেরেকটি ঠুকে দিয়েছি। বঙ্গোপসাগরের মোংলা পোর্টে আমরা ভারতকে সরিয়ে দিয়ে সেই জায়গায় চীনকে স্থান দিয়েছি। সেখানে আমরা চাইনিজ ইকোনমিক জোনও চীনকে প্রোভাইড করেছি। বর্তমান সরকারের এই পদক্ষেপগুলো অত্যন্ত সাকসেসফুল এবং যুগান্তকারী ইনিশিয়েটিভ। আর এই বিশাল পরিবর্তনের বীজটি রোপণ করা হয়েছিল আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। একমাত্র প্রফেসর ইউনূস ছিলেন বলেই তার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা এবং অসীম সাহসের কারণে আমরা ভারতের বলয় থেকে সরে এসে চীন, পাকিস্তান ও অন্যান্য দেশের সাথে স্বাধীন সম্পর্ক স্থাপন করার সাহস পেয়েছি। ডক্টর ইউনূস যে ভিতটি তৈরি করে দিয়ে গিয়েছিলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তার অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেই ভিতের উপরেই এক স্বাধীন পররাষ্ট্রনীতির ইমারত করে তুলেছেন। রাত গভীর হচ্ছে বেইজিং এর বুকে। গ্রেট হল অফ দ্য পিপলের বাইরে পাহারায় থাকা লাল ফিতাধারী প্রহরীরা হয়তো জানেন না, ভেতরের ওই সুরক্ষিত কক্ষে আজ রাতে যে আলোচনাগুলো হয়েছে তা দক্ষিণ এশিয়ার আগামী 50 বছরের ইতিহাস নতুন করে লিখছে। এই 3 দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তার নেপথ্যের কারিগরি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভূমিকা অনস্বীকার্য। হি প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল। তিনি অত্যন্ত ধৈর্য এবং প্রজ্ঞার সাথে চীনের শীর্ষ নেতৃত্বকে কনভিন্স করেছেন, পারসুয়েট করেছেন। আর প্রধানমন্ত্রী তারেক রহমান
রহমান তার এই বিশ্বস্ত সেনাপতির উপর যে পূর্ণ আস্থা রেখেছেন তা বাংলাদেশকে আজ আন্তর্জাতিক কূটনীতির দাবার বোর্ডে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে আজ হয়তো কারো চোখে ঘুম নেই। তাদের গোয়েন্দারা হয়তো পাগলের মতো চেষ্টা করছে ঢাকা এবং বেইজিং এর এই মেগা সামরিক ও অর্থনৈতিক বোঝাপড়ার ভেতরের খবর জানার জন্য। তারা বুঝতে পারছে তাদের সেই আজ্ঞাবহ পুতুল এখন আর তাদের কথায় ওঠে বসে না। সে এখন ড্রাগনের সাথে হাত মিলিয়ে বিশ্বমঞ্চে দাবার নতুন চাল দিচ্ছে। একটি রাজনৈতিক এবং ভূ-কৌশলগত থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। সাউথ ব্লক হয়তো ভাবছে তারা পুশিন করে সীমান্ত হত্যা চালিয়ে বা দেশের ভেতরের দালাল স্কলারদের নিয়ে প্রোপাগান্ডা ছাড়িয়ে ঢাকাকে ভয় দেখাবে। কিন্তু বেইজিং এর রেড কার্পেটে পা রেখে ঢাকা এবার প্রমাণ করে দিল আমাদের ভয় দেখানোর দিন শেষ। আগামী দিনগুলোতে আমরা বুঝতে পারবো এই সফরের আসল ওজন। যেদিন লালমনিরহাটের আকাশে চীনা যুদ্ধবিমানের সোনিক বুম শোনা যাবে, যেদিন মোংলা বন্দরে ড্রাগনের জাহাজ নোঙর করবে, সেদিন ভারত বুঝবে তারা যাদের অবমূল্যায়ন করেছিল তারা আজ দক্ষিণ এশিয়ার নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। সাসপেন্স এখন তুঙ্গে। সাউথ ব্লক কি তাদের এই ভূ রাজনৈতিক পরাজয় চুপচাপ মেনে নেবে, নাকি মরিয়া হয়ে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে? অপেক্ষা কেবল আগামী কয়েকটা দিনের। কারণ ইতিহাসের এই নতুন অধ্যায়ে বাংলাদেশ আর কোনো বোড়ে বা অসহায় শিকার নয়। বাংলাদেশ এখন দাবার বোর্ডের রাজা হয়েই বিশ্বমঞ্চে পদার্পণ করছে। আর সেই রাজার চালে সাউথ ব্লকের অহংকার কিভাবে মাটিতে মিশে যায় তা দেখার জন্য প্রহর গুনছে পুরো দক্ষিণ এশিয়া। খেলা তো কেবল শুরু।